একটা সেকশনের সিআর, ওর নাম আমি মুহূর্তে মনে করতে পারতেছি না। সেকশন এ এবং বি এর সিআর দুটোর কি আছো? যে কোনো দুইজনকে। হ্যাঁ আইমান, তুই কোন সেকশনের? স্যার আমি বি সেকশনের স্যার। বি সেকশনে আমি সেনসিটিভিটি এবং ব্রেক ইভেন ম্যাথটা করেছিলাম। জি স্যার করেছিলেন। আচ্ছা, এ সেকশনে কেউ রেসপন্স করো। ব্রেক ইভেন করাইছেন স্যার, সেন্সিটিভিটিও করানো হয়েছে। আচ্ছা তাহলে আমি শুরু করি। আরেকটা ম্যাথ আছে এখানে, ওটা জাস্ট আমি একটু ব্রেক ইভেনের ম্যাথ, ওটা একটু বুঝিয়ে দিচ্ছি। তোমরা নোট ডাউন করে, ক্লাসটা রেকর্ডিং করতেছি, সমস্যা নাই। যারা ক্লাসে জয়েন করবা এর মধ্যে করে নাও। স্যার একটা কথা ছিল স্যার। বলো। স্যার ম্যাথ তো বলছিলেন যে সরাসরি অফলাইন ক্লাসে করাবেন আর কি। হ্যাঁ ম্যাথ এটা যেটা দুইটা, এখন এটা ম্যাথ করাবো না, এটা বুঝিয়ে দিব জাস্ট, এটা তোমাদের করতে দিব। ম্যাথ যা করানোর করে ফেলছি। হ্যাঁ, এই দুইটা সেনসিটিভিটি এবং ব্রেক ইভেনের ম্যাথ দুটো করেছি। এটা আরেকটা আমরা প্রবলেম 2 এবং 6, 2 এবং 3 করছিলাম, 6 এবং 4 হোমওয়ার্ক করতে বলছিলাম। হয়তো আমি 4 এবং 6 এর একটা সামারি করে দিচ্ছি, বাদ বাকিটা তোমরা করবে। আমরা ব্রেক ইভেন অ্যানালাইসিসে বলছিলাম ব্রেক ইভেনে নেট প্রেজেন্ট ভ্যালু 0 থাকবে, অর্থাৎ নেট প্রেজেন্ট ভ্যালু 0 হতে হলে কোন কোন মানগুলো কত হবে আমাকে বের করতে হবে। যেমন প্রবলেম 4 বলতেছে কি, বার্জার পেইন্ট ইজ গোয়িং টু ইন্ট্রোডিউস a new painting color in the market. Before introducing the color, the CFO wants to measure the risks of taking the project. Following information are available for the project. ডেটা দেওয়া আছে, প্ল্যান কস্ট যেটা আমরা ক্যাশ আউটফ্লো বলি, কালার সোল যেটাকে আমরা কোয়ান্টিটি বলবো, অপারেটিং কস্ট যেটা আমরা ভেরিয়েবল কস্ট বা অপারেটিং কস্ট দেওয়া আছে 2 লাখ টোটালে, ফিক্সড কস্ট দেওয়া আছে 6 লাখ, প্রাইস বা সেলিং প্রাইস 50 পার লিটার, ডেপ্রিসিয়েশন দেওয়া আছে 2 লাখ, ট্যাক্স রেট দেওয়া আছে, ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল এটাকে আমরা ক্যার মান বলি। It is assumed that the project will have 10 years life, annual মান 10. You are requested to measure risks by using break-even analysis. 3 এবং 4 এর মধ্যে পার্থক্য হচ্ছে 3 এর মধ্যে ইনপুট, অর্থাৎ এখানে এই 3 এর মধ্যে ইনপুট গুলো কম ছিল, 4 এর মধ্যে ইনপুট অনেকগুলো আছে। ম্যাথ একই। তাহলে আমরা ম্যাথে যাচ্ছি। কিভাবে ব্রেক ইভেন অ্যানালিসিস কিভাবে করতে সেটা আমরা জানি। ব্রেক ইভেন হয় কি, নেট প্রেজেন্ট গুলো অলওয়েজ কি থাকবে, 0 থাকবে। নেট প্রেজেন্ট গুলো অলওয়েজ কি থাকবে, 0 থাকবে। তাহলে আসি, আমরা ওয়ার্ড ফাইলে আমি ম্যাথটা দেখাচ্ছি একটু। ওয়ার্ড ফাইল দেখা যাচ্ছে? জি স্যার। কেউ যদি না বুঝে থাকো সঙ্গে সঙ্গে হ্যান্ড রেজ করবে, অপশনে হ্যান্ড রেজ করবে। প্রবলেম 4 ব্রেক ইভেন অ্যানালাইসিস। আমার যে ইনপুট গুলো দেওয়া আছে আমি সেগুলো একটু সাম আপ করি। যেমন প্ল্যান কস্ট, এইগুলো আমার ইনপুট দেওয়া আছে, বাড়তি একটা ইনপুট দেওয়া আছে 10 ইয়ার লাইফ। তাহলে আমি এগুলো নাম ধরে ধরে লিখি। প্ল্যান কস্টকে আমরা ক্যাশ আউটফ্লো বলে থাকি। প্ল্যান কস্ট দেওয়া আছে, দেখা যাচ্ছে ওয়ার্ড ফাইল? জি স্যার। দেখা যাচ্ছে। কালার সোলকে আমরা কোয়ান্টিটি বলি। 1 লাখ দেওয়া আছে। অপারেটিং কস্ট কেন ওসি দিয়ে লিখি। ফিক্স কস্টকে আমরা এসসি দিয়ে লিখি 6 লাখ। প্রাইসকে আমরা সেলিং প্রাইস দিয়ে লিখি 50 পার লিটার দেওয়া আছে, পার লিটার, জন্য পিএল লিখছি পার লিটার। ডেপ্রিসিয়েশন ডি দিয়ে লিখি আমরা 2 লাখ।
ট্যাক্স ক্রেডিটকে আমরা টি দিয়ে লিখি 50%। WACC কস্ট অফ ক্যাপিটালকে আমরা 10%। এন এর মান বাড়তি করে দেওয়া আছে 10। বলা হচ্ছে ব্রেক ইভেন অ্যানালাইসিস এর মাধ্যমে আমাদেরকে রিস্ক বের করতে হবে। মনে আছে কি জানি না, আবার বলি। ব্রেক ইভেন অ্যানালাইসিস বলতে যেমন ক্যাশ আউটফ্লোর মান এখন থেকে 10 লাখ, ক্যাশ আউটফ্লোর মান এখন আছে 10 লাখ। এটার মান কত হলে নেট প্রেজেন্ট ভ্যালু 0 হবে তা আমাদেরকে বের করতে হবে। ঠিক একইভাবে কোয়ান্টিটির মান এখন 1 লাখ আছে, সেটার মান কত হলে নেট প্রেজেন্ট ভ্যালু 0 হবে তা আমাদেরকে বের করতে হবে। এবার করে যতগুলোর মান দেওয়া আছে ততগুলোর মান কত হলে আমাদের নেট প্রেজেন্ট ভ্যালু 0 হবে তা বের করাই হচ্ছে আমাদের এখানে কাজ, ব্রেক ইভেনের কাজ। নেট প্রেজেন্ট ভ্যালু সমান আমরা কি জানি, প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো। কেউ না বুঝে সঙ্গে সঙ্গে কোয়েশ্চেন করবে, প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লো কতদিনের ম্যাথ ইভেন। ব্রেক ইভেন অ্যানালাইসিসে নেট প্রেজেন্ট ভ্যালুর মান অলওয়েজ 0 থাকে, এটা আমরা জানি। তাহলে ক্যাশ ইনফ্লো, প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো ফর্মুলাটা হচ্ছে এরকম। ওয়ান মাইনাস ওয়ান প্লাস কে minus n divided by k minus cash outflow। তাহলে এখানে আমার ক্যাশ ইনফ্লো লাগবে না ভাই? ক্যাশ ইনফ্লো লাগতে হলে আমরা যে ওয়ার্কিংটা করতাম, মনে আছে কি জানি না, ওয়ার্কিংটা করব। ফর এক্সাম্পল আমার সেলস পার আমাদের রেভিনিউ লাগবে, এটা কিভাবে পাবো, কোয়ান্টিটি ইনটু সেলিং প্রাইস। এখানে মাইনাস করব অপারেটিং কস্ট। আমার এখানে অপারেটিং কস্টটা পার ইউনিটে দেওয়া নাই, তো বলতে রাখি। রোশন স্যার আসসালামু আলাইকুম। কোয়েশ্চেন প্রজেক্ট ম্যানেজমেন্টের কোয়েশ্চেন। এই তো আমি ওদের ক্লাস একটা নিচ্ছি, ওটা শেষ করে ওদের কোয়েশ্চেনটা রেডি করে দিব। বলেন। আচ্ছা আমি আসাদকে বলতেছি, আসাদকে। ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে, সমস্যা নেই আসাদকে বলতেছি। থ্যাংক ইউ। দেখো অপারেটিং কস্ট দেওয়া আছে এখানে অপারেটিং কস্টের টোটালটা দেওয়া আছে, আমরা কোয়ান্টিটি গুণ করি নি। ফিক্সড কস্ট আছে ম্যাথে, ফিক্সড কস্ট, তাই ফিক্সড কস্টটা বাদ দিতে হবে। বাদ দেওয়ার পর আমি ইবিডিটি পাবো, তারপর আমরা ডি বার দিব, তারপর ডি বার দেবো, ইবিটি পাবো, তারপর বাদ দিব আমরা ট্যাক্স, তারপর আমরা নেট ইনকাম পাবো, তারপর ক্যাশ ইনফ্লোর জন্য আমাকে আবার যোগ করতে হবে কি, ডেপ্রিসিয়েশন, তারপর আমি কি পাচ্ছি ফাইনালি ক্যাশ ইনফ্লো। আমরা বলছিলাম এই যে কাজটা ক্যাশ ইনফ্লো বের করার জন্য এই ওয়ার্কিংটা, এই কাজটা আমাকে ব্রেক ইভেন অ্যানালাইসিসে ফর্মুলাতে করতে হবে। এভাবে রাফ করে করলে হবে না, ফর্মুলাতে করতে হবে। রাফি তুমি হেঁটে ক্লাস করলে হবে না, সামনে টেবিলে বসে ক্লাস করতে হবে। আসসালামু আলাইকুম স্যার, ওই টিউশনে ছিলাম স্যার। হ্যাঁ, কিছু নাকি তুমি মেয়ে মানুষ নাকি? টিউশন। তাহলে এই ক্যাশ ইনফ্লোর এই রাফের কাজটা আমাকে ফর্মুলাতে করতে হবে। এটা কিভাবে করি দেখো, প্রথমে কি দিলাম, কোয়ান্টিটি ইনটু সেলিং প্রাইস। তাহলে আমি কোয়ান্টিটি ইনটু সেলিং প্রাইসটা ঠিক এখানে লিখি, কোয়ান্টিটি ইনটু সেলিং প্রাইস। তারপর আমি সেখান থেকে কি বাদ দিয়েছিলাম, অপারেটিং কস্ট, এটাকে আমি ব্র্যাকেট দিয়ে লিখি, মাইনাস কি লিখছি, মাইনাস ওসি থেকে আমরা তারপর কি বিগ দিয়েছিলাম, এফসি। তারপর কি বাদ দিছি, মাইনাস ডেপ্রিসিয়েশন। তারপর আমি কি পাইছি, ইবিটি। অর্থাৎ এইটুকু পর্যন্ত কাজ করলে, থেকে এতটুকু পর্যন্ত কাজ করলে আমি ইবিটির মানটা পাবো, রাইট? ইবিটির মানটা পাবো। তারপর আমি মাইনাস ট্যাক্স দিব, এই ট্যাক্সটা বাদ দিব, তার নেট ইনকাম পাবো। তারপর আমি ডেপ্রিসিয়েশন যোগ করব। আচ্ছা, এখানে আমার ট্যাক্সটা এইভাবে বাদ না দিয়ে আমরা সরাসরি একটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে এই পুরো অংশটার সাথে 1 মাইনাস টি, এটা যদি আমি গুণ দিই, 1 মাইনাস টি যদি গুণ দিই, অর্থাৎ এই যে এই অংশটা খেয়াল করবা, এই অংশটা আমি হলুদ করলাম,
এই অংশটার সাথে যদি এই এই অংশটা এটাকে আমি রেড করলাম, এটা যদি গুণ দিই, গুণ দেওয়ার পর যে যে মানটা পাবো সেটা আমার জন্য নেট ইনকাম হবে, সেটা আমার জন্য কি হবে, নেট ইনকাম। এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে যোগ নেট ইনকাম পেয়ে যেত, নেট ইনকাম কি যোগ করবো, ডেপ্রিসিয়েশন। জাস্ট আমি এখন ডেপ্রিসিয়েশন যোগ করলে এই ক্যাশ ইনফ্লোটা পেয়ে যাচ্ছে। অর্থাৎ এখন এই পুরো অংশটা হচ্ছে ক্যাশ ইনফ্লোর ফর্মুলাটা। অর্থাৎ এই জিনিসটা আমি সরাসরি ফর্মুলাতে লিখলাম, তারপর আমাকে এই মানটা লিখতে হবে, এই জিনিসটা। তাহলে দেখো এই ওয়ার্কিংটা আমি করতে হবে এখানে, কেন ব্রেক ইভেনে ওয়ার্কিংটা ফর্মুলাতে করতে হয়। এখন এটুকু পর্যন্ত কেউ না বুঝতে হ্যান্ড রেজ করতে পারো। বুঝে গেছে? তাহলে আমার তখন মনে আছে কি জানি না যে ক্যাশ আউটফ্লোর মান কত হলে নেট প্রেজেন্ট ভ্যালুর মান 0 হবে, যেটা বের করার কাজ হচ্ছে আমাদের এখানে। কত নম্বর, আমি একটা এক্সাম্পল হিসেবে দেখা দিচ্ছি, আরগুলো তোমরা করবা। তাহলে আমাকে বের করতে হচ্ছে ক্যাশ আউটফ্লোর মান কত হলে নেট প্রেজেন্ট ভ্যালুর মান 0 হবে তা বের করতে হবে। তার মানে আমাকে এই জিনিসটা করতে হবে। তাহলে কার মান বের করবো ভাই, ক্যাশ আউটফ্লোর মান। ওর মান বসাতে পারবো না, আর বাদ বাকি সবার মান বসাতে পারবো, বাদ বাকি সবার মান বসাতে পারবো। ওর মান বসালাম না, বাদ বাকি সবার মান বসালাম। ফর এক্সাম্পল কিউর মান হচ্ছে 1 লাখ, এসপির মান হচ্ছে 50, ওসির মান হচ্ছে 2 লাখ, এফসির মান হচ্ছে 6 লাখ, ডেপ্রিসিয়েশনের মান হচ্ছে 2 লাখ, ট্যাক্সের মান হচ্ছে 50%, 2.50, আবার ডেপ্রিসিয়েশনের মান হচ্ছে 2 লাখ, 1 প্লাস কে, কে মান হচ্ছে 0.10, 10%, ফাইনাল মান হচ্ছে 10 ডিভাইডেড বাই কে, কে মান হচ্ছে 0.10, ক্যাশ ফ্লোর মান হচ্ছে 10 লাখ। তাহলে ক্যালকুলেশনটা আমি একটা দেখাই দিচ্ছি। 10 লাখ 1 লাখের সাথে 50 গুণ করলে কত হয়, 50 লাখ। 50 লাখ থেকে 2 লাখ গেলে 48 লাখ। 48 লাখ থেকে যে 6 লাখ যায় 42 লাখ। 42 লাখ থেকে 2 লাখ গেলে 40 লাখ। তাহলে 1 মাইনাস 0.5 বিয়োগ দিলে 0.5 থাকবে। 40 লাখের সাথে যদি 0.5 গুণ করো 20 লাখ পাবা। তার সাথে 20 লাখ যোগ 2 লাখ যোগ, তাহলে 20 লাখ আর 2 লাখ যোগ করলে 22 লাখ পাবো। তারপর আমার এই বক্সের এই মানটা, এই বক্সের এই মানটা আমরা ক্যালকুলেটরে বের করতে হবে। তাহলে আমরা করি, এটা হচ্ছে 1.10 পাওয়ার মাইনাস 10, তারপর হচ্ছে 1 মাইনাস সেটার আনসার ডিভাইডেড বাই কত, 0.10, 6.15 আসবে। আমি রাউন্ড করে লিখলে এটাকে 6.15 আসবে। 6.15 মাইনাস, ও সরি, এখানে তো ক্যাশ আউটফ্লোর মান, এটা তোমরা যে বলতেছো না আমাকে, আমি বের করতেছি কার জন্য, ক্যাশ আউটফ্লোর মান। ক্যাশ আউটফ্লোর মান বসাতে পারবো, বসাতে পারবো না, ক্যাশ আউটফ্লোর মান বসানো যাবে না, এটার মানে তো বের করতেছি আমি। তাহলে ক্যাশ আউটফ্লো মান বসাই নাই, তাহলে 6 হয়তো যদি 22 লাখ গুণ করি কত হয়, 22 লাখ ইন্টু 6.15, তাহলে 13530 yes.
তাহলে এটা দিকে আনলাম। তাহলে ক্যাশ আউটফ্লো মান এটা পেলাম। হ্যাঁ, তার মানে কি ক্যাশ আউটফ্লো মান এত হলে নেট প্রেজেন্ট বললে কি হবে? 0 হবে। কমেন্টে কিভাবে লিখবো? আমরা বলছিলাম যে ক্যাশ আউট ব্রেক ইভেন একটা সিগন্যাল। এই পয়েন্টে লাভ হলে লস হয় না। কখন লস হবে? এই পয়েন্টে বেশি গেলে। আর ক্যাশ আউটফ্লো মানে খরচ, খরচ বেড়ে গেলে লস। তো তোমরা কি লিখবা? ইফ দ্য ক্যাশ আউটফ্লো ইজ গ্রেটার দেন এই অ্যামাউন্টটা, দেন দ্য প্রজেক্ট উইল ফেস রিস্ক। এই জিনিসটা বুঝো না এমন কেউ কি আছো কিনা? এক্সপ্লেনেশন বলো, কোন দিকে বুঝো নাই? স্যার 1 মাইনাস টিটা কি জন্য হয়েছিল স্যার? আচ্ছা, এখানে এই আমার জায়গাটা বুঝতে পারিনি। নেট ইনকাম ইবিটি থেকে আমরা ট্যাক্স বাদ দিই না, নেট ইনকাম পাই। জি স্যার। আচ্ছা, এখানে ট্যাক্সের যে রেটটা, এখানে ট্যাক্সের রেট দেওয়া আছে, অ্যামাউন্ট দেওয়া নাই। অ্যামাউন্ট দেওয়া থাকলে আমি মাইনাস টি লিখে অ্যামাউন্টটা লিখতাম, কিন্তু এখানে রেট দেওয়া আছে। অ্যামাউন্ট থেকে তো আর পার্সেন্টেজ বিয়োগ যায় না, বুঝো না মনে হয়? অ্যামাউন্ট থেকে পার্সেন্টেজ কখনো জি বিয়োগ স্যার, যায়? জি স্যার। না স্যার, যায় না। তাহলে আমি 1 মাইনাস টি লিখলে এইটার সাথে যদি আমি 1 মাইনাস টি, এই হোল অংশটার সাথে যদি আমি 1 মাইনাস টি গুণ করে দিই, তাহলে যে মানটা পাবো সেই মানটাই আমার সরাসরি নেট ইনকাম বেরিয়ে যাবে। সরাসরি কি বেরিয়ে যাবে? নেট ইনকাম। নেট ইনকাম। তার সাথে আমি কি যোগ করবো? ডেপ্রিসিয়েশন, তাহলে ক্যাশ ইনফ্লো পেয়ে যাচ্ছে। বুঝে আসছে এখন? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ স্যার। আর কি? আচ্ছা, তাহলে আমার ক্যাশ আউটফ্লো মান বেরিয়েছে। তারপর এভাবে করে কোয়ান্টিটির মান কত হলে নেট প্রেজেন্ট গুলো 0 হবে, সবগুলোর মান বের করতে হবে। আমরা বলছিলাম স্যার সবগুলা না করে যে কোনো চারটার করলে হবে না স্যার? মানে 4 ফ্যাক্টর বলছিলেন না ক্লাসে স্যার? এটা তো আমি বলে দিলাম, না বলে থাকলে বের করতে হবে না। স্যার বেশি বড় হয়ে যাচ্ছে স্যার। না, বেশি বড় হচ্ছে না। আপনি বেশি বড়ই দিবেন। না না, ঠিক আছে। তাহলে একটু একটু পর্যন্ত বুঝছো তো নাকি? জি স্যার, জি স্যার, বুঝছি। আরেকটা ম্যাথ আছে, সেটা সিনারিওর ম্যাথ। এটা তোমাদেরকে না করালে হয়, তারপর আমি দেখাই দিচ্ছি। একদম স্যার না easy math। করালে হইলে আর দেখেন না স্যার। তাহলে বাদ দিলাম। থ্যাংক ইউ স্যার। স্যার আমার পরীক্ষায় চলে আসবে না তো স্যার? আসলে দিব আর কি নিচ থেকে। তাহলে স্যার কখন আসলে দিলে স্যার ও স্যার তোমরা আপনি যেটা 1% বলছেন ওইটাই দিয়ে দিবেন। তোমরা যেহেতু থিওরি বানায় লিখতে পারো, ম্যাথও বানায় করে ফেলতে পারো। সব পারবো, সব পারো। এটা ভালো ছিল স্যার। আমাদের লাস্ট চ্যাপ্টার, মানে সেকেন্ড লাস্ট, প্রজেক্ট টার্মিনেশন। স্যার আরেকটা ম্যাথের চ্যাপ্টার। আর নাই তো? তোমাদেরকে শিডিউলিং করাইছি না? এখন যে কতটা বলছে আর চ্যাপ্টার বাকি আছে ম্যাথের, এটা কে কোন সেকশন? এ সেকশন। স্যার এই সেকশন। সেকশন কি শিডিউলিং এ ম্যাথ করাইছি না? স্যার চ্যাপ্টার 9 এর কি করেছেন? চ্যাপ্টার 9 এ তো থিওরি না, লাস্টের দিকে মেবি ম্যাথ আছে কি জানি। আচ্ছা না স্যার, নাই না স্যার, না, চ্যাপ্টার 9 ওটা ম্যাথ না। জি স্যার, না আমি ম্যাথ মনে করছিলাম স্যার। আচ্ছা, প্রজেক্ট টার্মিনেশন এন্ড প্রজেক্ট ইভ্যালুয়েশন, আমাদের এটাই হচ্ছে আমাদের ফর্মালি লাস্ট চ্যাপ্টার প্রজেক্ট ম্যানেজমেন্ট কোর্সের। এটা হচ্ছে প্রজেক্ট টার্মিনেশন বলতে আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টের লাইফ সাইকেলে আমরা দেখছিলাম যে প্রথমে শুরু হয় প্রজেক্ট ইনিশিয়েশন দিয়ে, তারপর শুরু হয় প্রজেক্ট প্ল্যানিং, তারপর আসে প্রজেক্ট এক্সিকিউশন, দেন প্রজেক্ট টার্মিনেশন। এটাই আমার লাস্ট স্টেজ। এটা দিয়ে আমাদের প্রজেক্টের ফর্মালি চ্যাপ্টারটা শেষ হয়। টার্মিনেশন বলতে আমরা বুঝি কাজ কমপ্লিট করা বা এন্ড আপ, শাট ডাউন করা। ইফ দ্য প্রজেক্ট ইজ কমপ্লিটেড, যদি প্রজেক্ট কমপ্লিট হয়, অথবা প্রজেক্ট ইমপ্লিমেন্টেড, যদি প্রজেক্ট ইমপ্লিমেন্ট হয় উইদিন ইটস টাইম, যে বাজেটের টাইম দিয়ে আমি শুরু করলাম, যে বাজেটের ফান্ড দিয়ে আমি শুরু করলাম, যে কস্ট বলতেছি, সাকসেসফুলি, যদি সেটা সাকসেসফুলি শেষ করতে পারি, অথবা যদি আমি ফেলিয়ার হয়,
ক্লোজ বিফোর ম্যাচিওর, অর্থাৎ আমি যদি প্রজেক্টটা সাকসেসফুলিও যদি শেষ করতে পারি, অথবা যদি আমি প্রজেক্টটা সাকসেসফুল করতে ফেল হই, তখন কোনো একটা প্রজেক্ট স্টপ করে দেওয়ার প্রসেসকে আমরা প্রজেক্ট টার্মিনেশন বলে থাকি। তাহলে টার্মিনেশন বলতে আমরা বুঝাই কোনো একটা প্রজেক্টের কাজ স্টপ করাকেই টার্মিনেশন বলি। যেহেতু এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে যদি আমি সাকসেসফুল হই অথবা আমি ফেলিয়ার হই, তাই টাইপস অফ প্রজেক্ট টার্মিনেশনের দুইটা অপশন আছে, একটা হচ্ছে কমপ্লিশন আর একটা হচ্ছে ক্লোজার। কমপ্লিশন বলতে বোঝায় যখন আমি কোনো একটা প্রজেক্ট সাকসেসফুলি শেষ করব, তখন সেই প্রসেসকে বলা হচ্ছে কমপ্লিশন। আর যখন আমি ফেলিয়ার হই তার গোল অ্যাচিভ করতে, সেটাকে বাজেটেড ফান্ড এর মধ্যে শেষ করতে যদি আমি ব্যর্থ হই, তখন সেটাকে ক্লোজ করার নামকে হচ্ছে ক্লোজার। তো দুইটা মেথড কিসের টার্মিনেশন করার। কমপ্লিশনের এক্সাম্পলগুলো মন দিয়ে শুনবা। কমপ্লিশন বলতে কি বোঝাচ্ছে? কমপ্লিশন মিনস পারফেক্ট অ্যাকমপ্লিশমেন্ট, পারফেক্টলি সেটাকে শেষ করা। ইফ দ্য প্রজেক্ট ইজ কমপ্লিটেড অর ফিনিশড within provided fund and time, then it is said to be project completion. বোঝা গেছে? বাজেটের টাইম এবং ফান্ডের মধ্যে প্রজেক্টের কাজ যদি শেষ হয়, তখন সেটাকে বলা হচ্ছে কমপ্লিশন। এই কমপ্লিশনের মধ্যে আরো অনেকগুলো টাইপস আছে, যেমন টার্মিনেশন বাই এক্সটেনশন। দ্য প্রজেক্ট ইজ স্টপ, এই মেথডে কি করা হয়, কিভাবে করা হয়? প্রজেক্টটাকে স্টপ করা হয়। ইট মে এন্ড বিকজ ইট হ্যাজ বিন সাকসেসফুল। এটা কেন এন্ড করা হচ্ছে? কারণ এটা সাকসেসফুল এন্ড অ্যাচিভ ইটস গোল, এমন যদি এটা তার গোল অ্যাচিভ করতে পারে। ফর এক্সাম্পল, দ্য নিউ প্রোডাক্ট হ্যাজ বিন ডেভেলপড অ্যান্ড হ্যান্ডেড ওভার টু দ্য ক্লায়েন্ট। তুমি একটা ক্লায়েন্টের জন্য একটা প্রোডাক্ট বানালা, এবং প্রোডাক্টটা ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করলো, প্রজেক্ট শেষ। এটা বিল্ডিং বানাচ্ছ, বিল্ডিংটা কমপ্লিট এবং সেটার কাস্টমারকে হ্যান্ড ওভার করতেছো, এটাও একটা কমপ্লিট প্রজেক্ট। তাহলে এইভাবে কোন একটা প্রজেক্ট সাকসেসফুলি শেষ করে তার কাস্টমারকে হ্যান্ড ওভার করার প্রসেসকে বলা হচ্ছে টার্মিনেশন বাই এক্সটেনশন। কথা ক্লিয়ার? না বুঝলে হ্যান্ড রেজ করবে, যেহেতু অনলাইনে ক্লাস, আমাদের চেহারা দেখতেছি না। তারপর হচ্ছে টার্মিনেশন বাই ইনক্লুশন। আচ্ছা, এই মেথডটা তোমাদের ডিপার্টমেন্ট দিয়ে এক্সাম্পলটা দিই। তোমাদের ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স অ্যান্ড ব্যাংকিং, এই ডিপার্টমেন্টটা শুরু হয় 2011-র দিকে। তখন আলোচনা সাপেক্ষে এই ডিপার্টমেন্টটা লঞ্চ করা হয় ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ এর আন্ডারে, যেটা আমরা পার্শ্ববর্তী ফ্যাকাল্টি। তখন বলা ছিল যদি এই ডিপার্টমেন্ট সাকসেসফুল হয়, তখন এই ডিপার্টমেন্টকে ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ এর থেকে আলাদা করবে। যদি সাকসেসফুল না হয়, এই প্রোগ্রামটা ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ এর আন্ডারে রয়ে যাবে, অর্থাৎ এই ডিপার্টমেন্টকে আলাদা কোনো আইডেন্টিটি দেওয়া হবে না। যখন ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স এন্ড ব্যাংকিং তার স্টুডেন্ট গ্রোথ, একাডেমিক গ্রোথ শুরু হলো, তখন এটা একটা সাকসেসফুল প্রজেক্ট হয় এবং সেটা প্যারেন্টস কোম্পানি, এটা প্যারেন্ট ছিল ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ, সেই প্যারেন্টস কোম্পানি থেকে এটাকে আলাদা করে দেওয়া হয়, আলাদা করে এটার একটা নাম দেওয়া হয়। হ্যাঁ দেখো, ইফ এ প্রজেক্ট ইজ এ মেজর সাকসেস, যদি প্রজেক্টটা সাকসেস হয়, ইট মে বি টার্মিনেটেড, এটাকে টার্মিনেট করা হয়, বন্ধ করে শেষ করা হয়। ভাই কিভাবে? ইনস্টিটিউশনালাইজিং ইট অ্যাজ এ ফর্মাল পার্ট অফ দ্য প্যারেন্ট অর্গানাইজেশন, অর্থাৎ প্যারেন্ট অর্গানাইজেশন থেকে এটাকে আলাদা করে তার একটা নতুন করে ইনস্টিটিউশনাল নাম দেওয়া, একটা আইডেন্টিটি দেওয়া। এটা একটা ইন্ডিপেন্ডেন্ট কি হয়ে যাবে, ফ্যাকাল্টি বা ডিপার্টমেন্ট হয়ে যাবে, একটা প্রজেক্ট হবে। ক্লিয়ার? এখন এই ডিপার্টমেন্ট ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজের আন্ডারে নেই, একটা সাকসেসফুল প্রজেক্ট বিদায় এটা একটা আলাদা আইডেন্টিটি আছে, এটা এখন ফ্যাকাল্টি অফ সোশ্যাল সায়েন্সের আন্ডারে আছে। এটাকে বলা হয় টার্মিনেশন বাই ইনক্লুশন। যদি এটা সাকসেসফুলি শেষ করা না যেত, তখন কি করতো? এটাকে ইনক্লুড করে ফেলা হতো, ইন্টিগ্রেট করে ফেলা হতো, অ্যাড করে ফেলা হতো। কার সাথে? ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজের আন্ডারে। অর্থাৎ এই ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স এন্ড ব্যাংকিং এ যতগুলো স্টুডেন্ট, যতগুলো ফ্যাকাল্টি, যতগুলো রিসোর্স আছে, সবগুলো কার আন্ডারে থাকতো? ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ এর আন্ডারে থাকতো। অর্থাৎ এটাকে নতুন করে কোনো আইডেন্টিটি দেওয়া হতো না,
আর এইভাবে কোনো একটা প্রজেক্টের কাজ শেষ করাকে বলা হচ্ছে টার্মিনেশন বাই ইন্ট্রিগেশন। তারপরটা হলো টার্মিনেশন বাই স্টারভেশন। স্টারভেশন বাংলা অর্থ হচ্ছে ক্ষুধার্ত। ক্ষুধার্ত জিনিসটার অর্থটা কি? ফর এক্সাম্পল, তোমার অনেকগুলো প্রজেক্ট আছে, এখন দেখা যাচ্ছে কি সব প্রজেক্ট তোমার জন্য সেম পরিমাণ রেভিনিউ জেনারেট করতেছে না। একটা প্রজেক্ট আছে যেটা তুমি রাখতে চাচ্ছ আবার রাখতে চাচ্ছ না। তুমি চাইতেছো কি এটা যতদিন বাঁচুক, আমি যতটুকু এখান থেকে রেভিনিউ আনতে পারি আনি, যেদিন আনতে পারবো না সেটা অটোমেটিকলি সেটা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ তুমি চাইতেছো এটাকে সরাসরি বন্ধ না করতে, এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে, এটা চিন্তা করতেছো। কিভাবে? তখন তুমি কি করবা, ওই প্রজেক্ট থেকে রেভিনিউ যা আনা এনে ফেলবা এবং ওটাকে তুমি কোনো বাজেট দিবে না, নতুন করে কোনো বাজেট দরকার পড়লো তুমি কি দিবে না। অর্থাৎ তাকে তুমি তার ক্ষুধা যেটা আছে সেটাকে তুমি ক্ষুধার্তকে খাবার দিবে না। খাবার মানে কি? ফান্ড দিবে না। যখন সেটা আস্তে আস্তে বাজেট পাবে না, ফান্ড পাবে না, অটোমেটিক্যালি সেটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। আর এটা এইভাবে কোনো একটা প্রজেক্ট বন্ধ করে বলা হয় টার্মিনেশন বাই স্টারভেশন। তাহলে এই মেথড গুলো হচ্ছে যখন কোনো একটা প্রজেক্টকে সাকসেসফুলি শেষ করা হয় তার টাইমের মধ্যে, বাজেটের মধ্যে। ক্লোজার বলছিলাম, ক্লোজার মিন শাট ডাউন। If the project is shut down or closed before its full implementation or before being mature, অর্থাৎ কোন একটা প্রজেক্ট তার গোল অ্যাচিভ করার আগে, সেটা ম্যাচিওর হওয়ার আগে যদি প্রজেক্টের কাজ স্টপ করে দাও, সেই মেথডকে বলা হচ্ছে টার্মিনেশন বাই স্টারভেশন। এখন পরের টপিকটা হচ্ছে ফান্ডামেন্টাল রিজন হোয়াই সাম প্রজেক্ট ফেল। আমাকে 1 মিনিট সময় দাও। আচ্ছা, এরপর টপিকটা হচ্ছে ফান্ডামেন্টাল রিজন হোয়াই সাম প্রজেক্ট ফেল। অর্থাৎ আমরা বলছিলাম প্রজেক্ট দুইভাবে হতে পারে, একটা সাকসেসফুল অথবা ফেল হতে পারে। এখন কথা হচ্ছে কি কি কারণে একটা প্রজেক্ট ফেল হয়। এটা প্রথম পয়েন্ট, প্রজেক্ট অর্গানাইজেশন ইজ নট রিকোয়ার্ড। বলা হচ্ছে একটা প্রজেক্টের আলাদা করে কোনো অর্গানাইজেশনের দরকার নেই। এটার মানেটা কি? এটার মানেটা হলো, আমরা চ্যাপ্টার 5-এ পড়ছিলাম প্রজেক্ট অর্গানাইজেশন, ম্যানেজার অ্যান্ড টিম, যেখানে পড়ছিলাম কি একটা প্রজেক্ট যদি করতে হয় সেই প্রজেক্টের জন্য আলাদা করে একটা অর্গানাইজেশন থাকা জরুরি। কিন্তু এখানে বলতেছি ওই অর্গানাইজেশন থাকলে প্রজেক্টটা ফেল হয়। দেখো কেন? ধরো তুমি প্রজেক্টের ওনার, তুমি প্রজেক্টের স্পন্সর, এখন তুমি এই প্রজেক্টটার জন্য আলাদা একটা বডি দিয়েছো। এখন ধরো তুমি যখন সেটাকে আলাদা বডি দিবা, তখন তোমার একটা ম্যানেজার দরকার। সে ম্যানেজার কি করবে? ওই প্রজেক্টটাকে হ্যান্ডেল করবে। আগে তোমার সুপারভিশনটা ছিল সরাসরি, তোমার ইনভলভমেন্ট ছিল সরাসরি। এখন তুমি আরেকজনকে দায়িত্ব দেওয়ার কারণে মাঝখানে একজন ইন্টারমিডিয়েট আসছে, যার কারণে দেয়ার ইজ এ স্কোপ ফর কারাপশন। অর্থাৎ ওই ম্যানেজার যদি কোনো কারাপশন করতে থাকে সেটা হয়তো তোমার অগোচরে হইতে পারে, আর এই কারণে প্রজেক্টটা ফেল হইতে পারে। এরপরে হচ্ছে ইনসাফিসিয়েন্ট সাপোর্ট ফ্রম সিনিয়র ম্যানেজমেন্ট। আমার লেকচারটি দেখা যাচ্ছে নাকি? জি স্যার। জি স্যার। ইনসাফিসিয়েন্ট সাপোর্ট ফ্রম সিনিয়র ম্যানেজমেন্ট, আমরা জানি কোন একটা প্রজেক্টের কাজ মূলত কারা করে? লোয়ার লেভেল ম্যানেজমেন্ট। লোয়ার লেভেল ম্যানেজমেন্ট বা টিম ম্যানেজাররা করে। টিম কার থেকে ডিরেকশন পাবে? সিনিয়র ম্যানেজমেন্ট। সিনিয়র ম্যানেজমেন্ট যদি টিম মেম্বারদেরকে বা লো লেভেল বা জুনিয়র লেভেলকে যদি সাপোর্ট না করে, তাহলে প্রজেক্ট ফেল হবে, তার গোল অ্যাচিভ করতে ফেল হবে। নেমিং দ্য রং পারসন অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার। ধরো তুমি এমন একজনকে ম্যানেজার হিসেবে নিয়োগ দিলা যার কোনো কোয়ালিটি নেই প্রজেক্টকে হ্যান্ডেল করার, প্রজেক্টের ম্যানেজমেন্ট কন্ট্রোল করার, তাহলে প্রজেক্টটা কি হবে? ফেল হবে। প্ল্যানিং, আমরা জানি শুরুতে প্রজেক্টের যে প্ল্যানিংটা করা হয় সেটার ইফেক্ট টার্মিনেশন পর্যন্ত পড়ে। শুরুতে যদি কোনো প্ল্যানিং এ ভুল থাকে, সে ভুলের প্রভাব ইন ফিউচারে দিয়ে পড়বে। তাই প্ল্যানিং যদি পুরো হয়, প্রজেক্ট ফেল হওয়ার পসিবিলিটি বেশি হবে।
এর বাইরেও আরো অনেকগুলো কারণ আছে, আদার ফ্যাক্টর। ফর এক্সাম্পল, যদি আমার সাকসেস হওয়ার সম্ভাবনা কম থাকে, লো প্রবাবিলিটি অফ সাকসেস, তখন প্রজেক্ট ফেল হয়। যদি আমার প্রজেক্টটা প্রফিটেবিলিটি কম থাকে তাহলে প্রজেক্টটা ফেল হয়। যদি আমার যে বাজেটটা আমি এস্টিমেট করলাম সে বাজেট অনুযায়ী ম্যাটেরিয়ালসের কস্ট বেড়ে গেল, তখন আমার প্রজেক্টটা ফেল হতে পারে। আমি যখন প্রজেক্টটা নিয়েছিলাম তখন ওই ধরনের প্রজেক্ট ইকোনমিতে ছিল না, আর যখন প্রজেক্টটা শেষ হওয়ার পথে তখন দেখা গেছে কি এরকম প্রজেক্ট আরো অনেকগুলো চলে আসছে, কম্পিটিটিভ ফ্যাক্টর আরো বেড়ে গেল, প্রজেক্ট ফেলিয়ার হতে পারে। প্রজেক্টে টেকনোলজিক্যাল কোনো প্রবলেম অ্যারাইজ হলো যেটা কোনো সলভ করা যাচ্ছে না, সমাধান করা যাচ্ছে না, প্রজেক্ট ফেল হতে পারে। হায়ার প্রায়োরিটি, ধরো তোমার 3-4টা প্রজেক্ট আছে, দেখা যাচ্ছে কি কোনো একটা প্রজেক্টকে রান করতে হলে আরেকটা প্রজেক্ট বন্ধ করে দিতে হচ্ছে, তখন প্রজেক্টটা ফেল হয়। তোমার প্রজেক্টটা শুরু করা হয়েছিল ফর এক্সাম্পল 2023 সালে, তুমি সেটা 23 সালে শুরু করতে পারো নাই, 24 সাল লাগবে, তখন টাইমের কারণে প্রজেক্ট কি হতে পারে, ফেল হতে পারে। এগুলো হচ্ছে আদার ফ্যাক্টর। এর পরেরটা হলো ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর ইন অর্ডার অফ ইম্পর্টেন্স। আমরা দুইবার বলছিলাম, একটা প্রজেক্ট ফেল হতে পারে আর একটা সাকসেস হতে পারে। এখন কেন সাকসেস হতে পারে, কোন কোন কারণে প্রজেক্টটা সাকসেস হবে? প্রথমটা হচ্ছে প্রজেক্ট মিশন। মিশন কি? আমরা জানি প্রজেক্টের গোল থাকে, এইম থাকে, অবজেক্টিভ থাকে। এই গোল, এইম, অবজেক্টিভ গুলোকে আমরা ভিশন বলি। ওই ভিশনকে অ্যাচিভ করার জন্য যে কাজগুলো করা হয় সেটা আমরা মিশন বলি। আমার মিশন যদি ক্লিয়ার কাট হয়, অর্থাৎ আমার যে কাজ কারবার আছে কাজগুলো যদি সবাই ইজিলি করতে পারে, ওয়েল ডিফাইন হয়, তাহলে প্রজেক্টের গোলটা অ্যাচিভ করতে আমার জন্য ইজি হবে। টপ ম্যানেজমেন্ট সাপোর্ট, উপরের ম্যানেজমেন্ট যদি লোয়ার লেভেল ম্যানেজমেন্ট যদি সাপোর্ট দেয় তাহলে প্রজেক্টের গোল অ্যাচিভ করতে ইজি হবে। প্রজেক্ট শিডিউল বা প্ল্যান যদি ইফেক্টিভ হয়, এফিশিয়েন্ট হয়, প্রজেক্টের গোল বা প্রজেক্টের সাকসেস বেড়ে যাবে, গোল অ্যাচিভ হবে। ক্লায়েন্ট কনসালটেশন বলতে বোঝায়, আমরা জানি প্রজেক্টের রেডি করা হয় কার জন্য, ক্লায়েন্টের জন্য। এখন আমার ক্লায়েন্ট কি চাই, আমার ক্লায়েন্টের ডিমান্ড যদি আমি না জানি তাহলে ক্লায়েন্টের ডিমান্ড বা ক্লায়েন্টের টেস্ট প্রেফারেন্স অনুযায়ী তো আমি প্রজেক্ট রেডি করতে পারবো না। তাই আমি যত বেশি ক্লায়েন্টের সাথে কনসালটেশন করতে পারবো তত আমি প্রজেক্টটা তাদের মতো করে সাজাতে পারবো, এতে করে আমার প্রজেক্টটা সাকসেস হবে, ক্লায়েন্টও হ্যাপি হবে। পার্সোনাল বলতে বোঝাচ্ছে আমার হিউম্যান রিসোর্স। আমার হিউম্যান রিসোর্স যত স্কিল হবে, এফিশিয়েন্ট হবে, ততই আমার প্রজেক্টের এফিসিয়েন্সি বাড়বে, প্রজেক্টের কাজ তাড়াতাড়ি শেষ হবে, প্রজেক্ট কোনো ডিফল্ট থাকবে না। টেকনিক্যাল টাস্ক, আমার প্রজেক্টে আমি যে টেকনোলজিগুলো ইউজ করব সে টেকনোলজিগুলো যদি সবাই সহজে যদি ইউজ করতে পারে, ওই টেকনোলজিগুলোর উপর যদি সবার স্কিল থাকে, তাহলে আমি খুব সহজে যে কোনো ধরনের টেকনিক্যাল প্রবলেম হ্যান্ডেল করতে পারবো। ক্লায়েন্ট অ্যাকসেপ্টেন্স, আমরা বলছিলাম যে একটা প্রজেক্ট রেডি করা হয় মূলত ক্লায়েন্টের জন্য। ক্লায়েন্ট যদি প্রজেক্টটাকে অ্যাকসেপ্ট না করে তাহলে ওই প্রজেক্ট কি হবে না, সাকসেস হবে না, ফেল হয়। তাই ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করতেছে কি করতেছে না তা আমাকে আগে থেকেই জানতে হবে। মনিটরিং অ্যান্ড ফিডব্যাক, আমার প্রজেক্ট আমি লঞ্চ করলাম, বাজারে এটা কেমন যাচ্ছে, এটা সাকসেস হচ্ছে কিনা, বাজারে এটার কোনো ডিফল্ট আছে কিনা, তা যত আমি মনিটরিং করতে পারবো, যতই আমি ডাটা নিতে পারবো, ততই আমার কি পারবে, প্রজেক্টের সাকসেস বাড়বে। কমিউনিকেশন, প্রজেক্টের কাজ করতে গিয়ে সিনিয়র ম্যানেজমেন্ট, লোয়ার লেভেল ম্যানেজমেন্টের সাথে কি করতে হয়, কমিউনিকেট করতে হয়, বিভিন্ন ধরনের ডিরেকশন দেওয়া, সাজেশন খোঁজা। এই কমিউনিকেশন যত ইজি হবে, যত ইজি ওয়েতে হবে, তত তাড়াতাড়ি ডেটা কালেকশন করা যাবে। তাই কমিউনিকেশন মেথড সিস্টেম যদি ইজি এফিশিয়েন্ট হয় তাহলে প্রজেক্টের সাকসেস তত বেশি বাড়বে। ট্রাবল শুটিং, কোনো একটা প্রজেক্ট করার সময় যদি কোনো প্রবলেম অ্যারাইজ হয়, সেই প্রবলেম যদি আমি রেখে না দিই, সম্পূর্ণ সলভ করে ফেলি, তাইলে প্রজেক্টটা তাড়াতাড়ি শেষ করা যাবে। প্রবলেম যদি অ্যারাইজ হয় সেটা আমি সলভ না করে যদি রেখে দিই, তাহলে আনরিসলভ প্রবলেমগুলোর কারণে প্রজেক্টে ফেলিয়ার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
টার্মিনেশন প্রসেস। টার্মিনেশন প্রসেস বলতে বোঝায় অর্থাৎ কোন একজন ম্যানেজার যখন প্রজেক্টকে শেষ করে তখন সে ডিসিশন নিবে কি তার প্রজেক্টটা গোল অ্যাচিভ করলো কি করলো না, তার একটা ডিসিশন মেকিং নিবে। অর্থাৎ তার প্রজেক্টটা তার 100% গোল অ্যাচিভ করতে পারলো কি না, যদি পেরে থাকে তখন সে ডিসিশন নিবে প্রজেক্টটা সে শেষ করবে। হ্যাঁ, প্রজেক্টে তখন এই মানে কমপ্লিট করবে। ডিসিশন প্রসেস করার পর ডিসিশন প্রসেসে মূলত প্রজেক্টটা টার্মিনেট করার ডিসিশনটা নেওয়া হয়। আবার প্রজেক্টটা যখন টার্মিনেট করা হয় তখন অনেকগুলো কাজ থাকে। এই কাজগুলো যখন করা হয় সেই কাজগুলো করার যে প্রসেস, সেই প্রসেসকে বলা হয় ইমপ্লিমেন্টেশন প্রসেস। আবার বলি, টার্মিনেট করবে কি করবে না এই ডিসিশনটা নেওয়া হয় ফার্স্ট স্টেজে, থেকে বলা হয় ডিসিশন প্রসেস। ডিসিশন নিয়ে ফেললাম, প্রজেক্টটাকে আমি কমপ্লিট করব, শেষ করব। কমপ্লিট করার সময় অনেকগুলো কাজ থাকে। এই কাজগুলো করা বা এই কাজগুলোকে ইমপ্লিমেন্ট করার প্রসেসকে বলা হয় ইমপ্লিমেন্টেশন প্রসেস। এখন এই ইমপ্লিমেন্টেশন প্রসেসে একজন প্রজেক্ট ম্যানেজার কি কি কাজ করে? প্রাইমারি ডিউটিস অফ দ্য টার্মিনেশন ম্যানেজার আর এনকম্পাস ইন দ্য ফলোইং জেনারেল টাস্ক। মানে কি, টার্মিনেশনে একজন প্রজেক্ট ম্যানেজার কোন কোন কাজগুলো করে থাকে? একটু হোল্ড। কি কি কাজ করা হয়, একজন টার্মিনেশন ম্যানেজার কি কি কাজ করে দেন? প্রথমে হচ্ছে এনশিওর কমপ্লিশন অফ দ্য ওয়ার্ক ইনক্লুডিং টাস্ক পারফর্ম বাই সাবকন্ট্রাক্টর। যদি তোমার প্রজেক্টের কোনো কাজ তুমি যদি সাবকন্ট্রাক্টরকে দিয়ে করাও, তুমি ম্যানেজারকে এনশিওর হইতে হবে তোমার সাবকন্ট্রাক্টররা যে কাজগুলো করতেছে তোমার প্রজেক্টে তাদের কাজগুলো কমপ্লিট হয়েছে কিনা, এটা এনশিওর হইতে হবে টার্মিনেশন করার সময়। নোটিফাই দ্য ক্লায়েন্ট অফ প্রজেক্ট কমপ্লিশন। তোমার প্রজেক্টটা যে কমপ্লিট হলো এর সম্পর্কে তোমার ক্লায়েন্টদেরকে জানাতে হবে যে হ্যাঁ আপনাদের প্রজেক্ট এখন রেডি। Ensure that documentation is complete, including a terminal evaluation of the project, deliverables, and preparation of the project final report. যদি তুমি যখন তুমি প্রজেক্টের টার্মিনেশন করবা তখন তোমাকে অনেকগুলো ডকুমেন্টেশন ক্লিয়ার করতে হয়, অর্থাৎ কিছু কাগজপত্র রেডি করতে হয়। এই কাগজপত্রগুলোর অ্যাসিওরেন্স তোমাকে এনশিওর করতে হবে। ক্লিয়ার ফাইনাল বিলিংস, ওভারসি প্রিপারেশন। মানে হলো প্রজেক্টের কাজ করার সময় তো দেখা গেছে কি তুমি কিছু ম্যাটেরিয়ালস বাকিতে কিনছো, কারো স্যালারি বাকি আছে, কারো শ্রমিক কিছু মজুরি বাকি আছে, যত ধরনের বাকি থাকবে সব বাকিগুলো তোমাকে ক্লিয়ার করতে হবে। রিডিস্ট্রিবিউট পার্সোনাল ম্যাটেরিয়ালস ইকুইপমেন্ট। মানে হলো প্রজেক্টের কাজ করার সময় তুমি হয়তো কারো কাছ থেকে ম্যাটেরিয়ালস ধার করে আনছো, মেশিন ধার করে আনছো, কর্মী ধার করে আনছো, তাদেরকে তুমি কি করবা, ফেরত দিবে টার্মিনেশন করার সময়। ক্লিয়ার প্রজেক্ট উইথ লিগ্যাল কাউন্সিল অর কনসাল্ট। এটা মানে হলো যদি প্রজেক্টের কোনো ধরনের লিগ্যাল প্রসিডিওর থাকে বা রেজিস্ট্রেশনের যদি দরকার পড়ে, সেই লিগ্যাল প্রসিডিওর বা রেজিস্ট্রেশনের কাজগুলো তোমাকে এনশিওর করতে হবে। ডিটারমাইন পার্ট রেকর্ডস টু কিপ। অর্থাৎ ধরো আমরা প্রায় সময় দেখছি যে কোনো একটা প্রজেক্ট কমপ্লিট হওয়ার পর ওই প্রজেক্টকে আবার রিভিউ করার জন্য কোনো একটা ইনভেস্টিগেশন টিম আসে। এখন ইনভেস্টিগেশন টিম এসে কোন কোন ডকুমেন্টগুলো খুঁজবে, সেই ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো তোমাকে কি করতে হবে, রেকর্ড রাখতে হবে। ascertain any product support requirement। ধরো তোমার এই প্রজেক্টের কোনো এডিশনাল পার্টস দরকার, এডিশনাল ম্যাটেরিয়ালস দরকার। এবার ধরো তুমি একটা শপিং মল খুলবে, এই শপিং মল চালাতে গেলে তোমার একটা জেনারেটর দরকার। তাহলে তোমার ওই প্রজেক্টে রান করার জন্য এডিশনাল কোনো ইকুইপমেন্টের দরকার আছে কি নেই সেটা তোমাকে এনশিওর করতে হবে। দেন ফাইনালি তোমাকে একটা প্রজেক্ট বুক রেডি করতে হবে। হোয়াট ইজ প্রজেক্ট বুক? এটাকে বলা হয় ফাইনাল রিপোর্ট বা প্রজেক্ট হিস্টোরি বলা হয়। হিস্টোরি মানে ইতিহাস। দেখো প্রজেক্টের কাজটা একটা লং প্রসেস। এই লম্বা সময় ধরে তুমি প্রজেক্টে কি কি কাজ করছো, কি কি কাজ করার কথা ছিল, এগুলো নিয়ে তোমাকে একটা রিপোর্ট রেডি করতে হয়।
ফর এক্সাম্পল, তোমরা যখন 8 সেমিস্টার কমপ্লিট করবা, তোমাদেরকে ইন্টার্নশিপের জন্য পাঠানো হয় 3 মাসের জন্য একটা ব্যাংকে বা কোনো একটা প্রতিষ্ঠানে। তুমি ওই প্রতিষ্ঠানে কি কি কাজ করছো, কি কি কাজ করার কথা ছিল, কি কাজ শিখছো, কি কাজ শিখতে পারো নাই, এগুলো দিয়ে তুমি একটা ইন্টার্নশিপ রিপোর্ট রেডি করো। ঠিক একইভাবে এখানে একজন প্রজেক্ট ম্যানেজার, তাকে যেহেতু একটা দায়িত্ব দেওয়া হয়, সে এই দায়িত্ব চলাকালীন কি কি কাজ করার কথা ছিল, কি কাজ করলো, তা নিয়ে একটা রিপোর্ট রেডি করে, এটাকে বলা হয় ফাইনাল রিপোর্ট বা প্রজেক্ট হিস্টরি। এই রিপোর্টটা কিভাবে রেডি করে? এই রিপোর্টের প্রথম পয়েন্টের নাম হচ্ছে প্রজেক্ট পারফরমেন্স। এটা একটা হেডিং। এই হেডিং এ কি কি আসে? আমরা বলছিলাম একটা প্রজেক্টের গোল থাকে, অবজেক্টিভস থাকে, এইম থাকে। এই গোল, এই অবজেক্টিভস, এই এইম গুলো কি ছিল? কি কি গোল ছিল, কি এইম ছিল, সে গোল এইম গুলো কতটুকু তুমি অ্যাচিভ করতে পারলা, কতটুকু অ্যাচিভ করতে পারলা না, একটু হোল্ড করো। কি কি গোল ছিল, কি এইম ছিল, সে এইম এর মধ্যে কয়টা এইম তুমি কমপ্লিট করলা, অ্যাচিভ করলা, কি কেন, কিভাবে করলা, আর কয়টা তুমি পারো নাই, কেন পারো নাই, এগুলো নিয়ে রিপোর্ট রেডি করবা। কোন হেডিং এ? প্রজেক্ট পারফরমেন্সে। তারপর লিখবা অ্যাডমিনিস্ট্রেটিভ পারফরমেন্স। তুমি তোমার প্রজেক্টের কাজ করার সময় একটা অ্যাডমিনিস্ট্রেশন ফলো করছো। যেমন ধরো, তোমার একটা ফাইন্যান্স ডিপার্টমেন্ট ছিল, তোমার একটা অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট ছিল, এইচআর ডিপার্টমেন্ট ছিল, প্রোডাকশন ডিপার্টমেন্ট ছিল। এই ডিপার্টমেন্ট গুলোকে বলা হয় অ্যাডমিনিস্ট্রেশন। এই অ্যাডমিনিস্ট্রেশনের পারফরমেন্স কেমন, তাদের কি করার কথা ছিল, কি অ্যাচিভ করার কথা ছিল, কি অ্যাচিভ করলো, কি অ্যাচিভ করতে পারলো না, কেন পারলো না, এগুলো নিয়ে রিপোর্ট রেডি করবা অ্যাডমিনিস্ট্রেটিভ পারফরমেন্স। দেন অর্গানাইজেশনাল স্ট্রাকচার। চ্যাপ্টার 5 এর কথা মনে আছে কি জানি না। চ্যাপ্টার 5 এ আমরা তিন মেথডের অর্গানাইজেশনাল স্ট্রাকচার করছিলাম: ফাংশনাল, পিওর, ম্যাট্রিক্স। এখন তোমার প্রজেক্টের কাজ করার জন্য তুমি হয়তো ফাংশনাল মেথডটা ফলো করছো, বা পিওর মেথডটা ফলো করছো, বা ম্যাট্রিক্স মেথডটা ফলো করছো। কেন ফলো করছো, কারণগুলো কি, এখানে লিখবা। ফলো করার কারণে কি কি বেনিফিট পাইছো, এখানে লিখবা। কি কি প্রবলেম তুমি ফেস করছো, তাও এখানে লিখবা অর্গানাইজেশনাল স্ট্রাকচারে। দেন প্রজেক্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ টিম। তোমার প্রজেক্টে যতজন এমপ্লয়ি ছিল, স্টাফ ছিল, টিম ছিল, তাদের পারফরমেন্স কেমন, তাদের ওয়ার্কলোড কেমন ছিল, তারা কত ঘন্টা কাজ করছে, কত ঘন্টা কাজ করার কথা ছিল, তারা কি কি পরিমাণ তারা প্রবলেম ফেস করছে, কি কি প্রবলেম তারা ক্রিয়েট করছে, তা নিয়ে রিপোর্ট লিখবা প্রজেক্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ টিমিং। তারপর লিখবা টেকনিক্স অফ প্রজেক্ট ম্যানেজার। তোমার প্রজেক্টের কাজ করার সময় তুমি অনেকগুলো টেকনিক ইউজ করছো। ফর এক্সাম্পল, বাজেট করার সময় তুমি ফাইন্যান্সিয়াল সাস্টেনেবিলিটি টেকনিক্স ইউজ করছো। শিডিউলিং করার সময় তুমি সিপিএম, পার্ট, গ্যান্ট চার্ট এগুলো ইউজ করছো। রিস্ক মেজার করাতে তুমি সেনসিটিভিটি, ব্রেক ইভেন, সিনারিও ইউজ করছো। তাহলে এই টেকনিক্স গুলো ইউজ করার কারণে তুমি কি কি গোল অ্যাচিভ করতে পারলা, কি কি প্রবলেম তুমি ফেস করছো, তা লিখবা কোথায়? টেকনিক্স অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট। প্রজেক্ট হিস্টোরিটা কে রেডি করবে? প্রজেক্ট ম্যানেজার। মূলত একটু পর্যন্ত প্রজেক্ট ম্যানেজারের কাজ শেষ। তারপরও প্রজেক্ট ম্যানেজারের কিছু দায়িত্ব থেকে যায়। দায়িত্বটা হচ্ছে প্রজেক্টটা যখন ইমপ্লিমেন্ট হওয়ার পর বলা হয় কি, এটা একটা সন বা তোমার এটা বার্থ বেবি। প্রজেক্টকে তোমার বেবি বলা হয়, মানে হচ্ছে তুমি এই প্রজেক্টের ক্রিয়েটর। এখন তোমার এই বেবি বা তোমার এই বাচ্চা বা প্রজেক্টটা মার্কেটে কেমন করতেছে তা তোমাকে লুক আফটার করতে হয়। এটাকে বলা হয় পোস্ট ইমপ্লিমেন্টেশন ইভ্যালুয়েশন। ইভ্যালুয়েশন মানে কি? তোমার এই প্রজেক্টটা বাজারে যদি সাকসেস হয়, তখন তোমাকে বুঝে নিতে হবে এই প্রজেক্টটার পিছনে যারা যারা কাজ করছিল তারা ঠিক মতো কাজ করছে বিদায় তোমার এই প্রজেক্টটা ইকোনমিতে, মার্কেটে সাকসেসফুল।
তাই তুমি তখন ইভ্যালুয়েশন করবে, টিমের ইভ্যালুয়েশন। কেন করা হয়? কারণ হচ্ছে তুমি যদি আরো সামনে প্রজেক্ট নিয়ে থাকো, তাহলে তুমি এই প্রজেক্টের যে টিমগুলো ছিল সেই টিমগুলোকে তুমি নেক্সট প্রজেক্টেও ইউজ করতে পারবে। ওই টিমের যারা টিম মেম্বাররা ছিল তাদের যদি সাকসেস হয়, তো তাদের এই টিম মেম্বারগুলোকে তুমি ইন ফিউচারও তোমার ওই নতুন প্রজেক্টে ইউজ করতে পারবে। অর্থাৎ ইন ফিউচারে যদি কোনো প্রজেক্ট নিয়ে থাকো, ওই প্রজেক্টের রেফারেন্সের জন্য আমরা পোস্ট ইমপ্লিমেন্টেশন ইভ্যালুয়েশনটা করে থাকি। আমার চ্যাপ্টারটা শেষ। এটা কেউ না বুঝতে বলতে পারো। স্যার এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন কি রকম হতে পারে? থিওরি হবে, থিওরি কনসেপচুয়াল কি, তোমাকে হয়তো কোন একটা প্রজেক্টে টার্মিনেশন করতে বলবে, কিভাবে করবা, করলে তুমি কি 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 কোন মেথডে করবা, হ্যাঁ, কি কি কারণে তোমার প্রজেক্টটা ফেল হইতে পারে, কারণগুলো কি হইতে পারে, কেন সাকসেস হইতে পারে, কোন কারণে সাকসেস হইতে পারে, তুমি একটা প্রজেক্টের ম্যানেজার, তুমি প্রজেক্টের জন্য একটা রিপোর্ট কিভাবে লিখবা, এইভাবে আর কি। সাকিব কি বলতে চাচ্ছ? স্যার একটা প্রজেক্ট যেহেতু স্যার ম্যানেজার হ্যান্ডেল করে, তো তখন যদি স্যার প্রজেক্টটা যদি স্যার ফেল করে, তখন স্যার এটার দায়ভার কি স্যার শুধু ম্যানেজারের উপর থাকবে নাকি স্যার পুরো অথরিটিস নিবে? পুরো ম্যানেজমেন্টের উপর থাকবে, ম্যানেজমেন্টের মধ্যে অথরিটিও আছে। এরপর যদি স্যার মানে যেহেতু স্যার ম্যানেজার যেহেতু হ্যান্ডেল করবে, প্রজেক্ট যদি স্যার ফেল করে, তাহলে স্যার মানে ম্যানেজারের রেসপন্সিবিলিটি কি রকম হইতে পারে? তখন ইনভেস্টিগেশন হবে, ওই যে পোস্ট ইমপ্লিমেন্টেশন রেগুলেশন হবে। ইনভেস্টিগেশন যদি দেখে যে ম্যানেজারের দায় বেশি, তখন ম্যানেজারকে পানিশমেন্ট দেওয়া হয়। এটাকে বলা হয় পোস্ট ইমপ্লিমেন্টেশন ইভ্যালুয়েশন। স্যার থ্যাংক ইউ স্যার। আর কেউ? এরপরে চ্যাপ্টার 10, এটা খুব ছোট চ্যাপ্টার, 5 কি 6 নম্বরের কোয়েশ্চেন আসবে, আর বেশি না, বেশি বড় কিছু না। এটা হলো প্রজেক্ট ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ। আমরা সবাই জানি বাংলাদেশ নিয়ে আমরা খুবই ঠাট্টা মস্কারি করি, বাংলাদেশ প্রজেক্ট মানে হচ্ছে দুর্নীতি, তাই না? এখানে ক্যামেরা কেনার জন্য যাচ্ছে অস্ট্রেলিয়া, লিফট কেনার জন্য অস্ট্রেলিয়া যাচ্ছে, ঠিক না? বালিশের দাম 5-6 হাজার টাকা পড়ে। জি স্যার। তাহলে বাংলাদেশের ওই যে কারাপশন যেখানে থাকবে, সেখানে কোনো একটা আমাদের উন্নয়ন হচ্ছে, অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, দেশের উন্নয়ন হচ্ছে। এই উন্নয়ন তো আসলে যে পরিমাণ টাকা দিয়ে উন্নয়ন হচ্ছে, এই পরিমাণ টাকা দিয়ে উন্নয়ন করলে এক সময় দেশ সিঙ্গাপুর হইতো, কিন্তু একটা প্রজেক্টের পেছনে যে টাকাটা খরচ হচ্ছে, সেই টাকাটা দিয়ে আরো অনেক ওই অনন্ত জলের মতো বলতে পারো, একটা মিথ্যা মানে হাজারটা মিথ্যা, হাজারটা মিথ্যা মানে আবার হাজারটা মিথ্যা, এরকম হইতো। একটা প্রজেক্ট মানে 1000টা প্রজেক্ট হয়ে যেত। সেই প্রজেক্ট ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ, বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজমেন্ট বলতে আমরা কি বুঝি? বাংলাদেশে মূলত 2 ধরনের প্রজেক্ট হয়, একটা হচ্ছে ডেভেলপমেন্ট প্রজেক্ট, একটা হচ্ছে কমার্শিয়াল প্রজেক্ট। সোজা কথা, ডেভেলপমেন্ট প্রজেক্ট মূলত গভর্নমেন্ট নিয়ে থাকে, আর কমার্শিয়াল প্রজেক্ট যেগুলো প্রাইভেট অথরিটি নিয়ে থাকে, যেমন প্রাইভেট কোম্পানিগুলো। তাহলে এরপরও বাংলাদেশে যে প্রজেক্টগুলো আছে, সেই প্রজেক্টের টাইপস যদি আমরা দেখি, মামুন, ইকবাল, সাকিব কিছু বলতে চাচ্ছ? সাকিব? না স্যার, এটা স্যার আগের স্যার। আচ্ছা, ক্লাসিফিকেশন অফ প্রজেক্ট। বাংলাদেশের ইনভেস্টমেন্টের উপর প্রজেক্ট 3 ধরনের, ইনভেস্টমেন্টের উপর বেস করে প্রজেক্ট 3 ধরনের। আচ্ছা, বাংলাদেশের প্রজেক্ট বোঝার আগে তোমাকে আমি 3টা জিনিস একটু বুঝিয়ে দিই। বাংলাদেশের শুরুতে বলছিলাম যে প্রজেক্টগুলো হয় 2 ধরনের, পাবলিক আর হচ্ছে প্রাইভেট।
প্রাইভেট মানে আমরা যেগুলো প্রজেক্ট নিয়ে থাকি, পাবলিক মানে হচ্ছে যেগুলো গভর্নমেন্ট নিয়ে থাকে। গভর্নমেন্ট যে প্রজেক্টগুলো নিয়ে থাকে মূলত গভর্নমেন্ট নেয় না, গভর্নমেন্ট অ্যাক্টের একটা বডি আছে, সেই বডিগুলোকে বলা হয় প্ল্যানিং কমিশন, পরিকল্পনা মন্ত্রণালয়, নাম শুনছো হয়তো। বাংলাদেশের প্রজেক্টগুলো কিভাবে আসে? বাংলাদেশে যতগুলো সংসদীয় আসন আছে, এই আসনগুলো যতগুলো মেম্বার অফ পার্লামেন্ট এমপি আছে, তারা সংসদে এসে তাদের নির্বাচনী এলাকার বিভিন্ন ধরনের প্রবলেম নিয়ে আলোচনা করে এবং ডিমান্ড করে। কেউ বলে আমাদের এখানে গাড়ি চাই, ব্রিজ চাই, হাসপাতাল চাই, অ্যাম্বুলেন্স চাই, অনেকে অনেক কিছু বলে। এগুলো হচ্ছে প্রস্তাব। এই প্রস্তাবগুলো সংসদে নোট ডাউন করা হয়। এখন এই প্রস্তাবগুলো থেকে কোন কোন প্রজেক্টগুলো নিবে কি নিবে না তার সিদ্ধান্তটা মূলত প্ল্যানিং কমিশন, পরিকল্পনা মন্ত্রণালয় নিয়ে থাকে। পরিকল্পনা মন্ত্রণালয় একটা দেশের আগামী 5 বছরের বা এই বছরে কি কি প্রজেক্ট হবে তার একটা লিস্ট করে। এগুলো লিস্ট করার পর সেগুলো আবার আরেকটা বডিতে যায়, সেটা হচ্ছে একনেক, এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। এগুলো এই টপিকে এই চ্যাপ্টারে আছে। একনেক কি করবে? যে প্রজেক্টগুলো পরিকল্পনা মন্ত্রণালয় হয়ে পাশ হয়ে আসবে সেগুলোর বাজেট এই একনেক নির্ধারণ করবে। আমরা প্রায় সময় নিউজে শুনি একনেকের বৈঠকে এত হাজার কোটি টাকা প্রজেক্ট অনুমোদন পেল। একনেকের আরো একটা বডি আছে, সেটা হচ্ছে ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। আর এই পুরা যতগুলো নাম বললাম এগুলো সবগুলোর চেয়ারপারসন হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী। আবার পরিকল্পনা মন্ত্রণালয়ের একজন মন্ত্রীও আছে, পূর্ণমন্ত্রী আছে, একজন প্রতিমন্ত্রীও আছে। তাহলে আসো, ইনভেস্টমেন্টের উপর বেস করে প্রজেক্ট 3 ধরনের, ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি, ক্যাটাগরি সি। ক্যাটাগরি এ, এই প্রজেক্টগুলো হচ্ছে ওই প্রজেক্ট যে প্রজেক্টের বাজেট 2 কোটির মধ্যে, যে প্রজেক্টগুলোর বাজেট 2 কোটির মধ্যে, সেই প্রজেক্টগুলোকে বলা হচ্ছে ক্যাটাগরি এ। এবং যে প্রজেক্টগুলোর বাজেট 2 কোটি থেকে 5 কোটির মধ্যে সেগুলোকে বলা হয় ক্যাটাগরি বি। আর যে প্রজেক্টগুলোর বাজেট 5 কোটির উপরে সেগুলোকে বলা হয় সি ক্যাটাগরি। এই সি ক্যাটাগরির প্রজেক্টগুলোকে মূলত প্ল্যানিং কমিশন অনুমোদন দিয়ে থাকে। আর অন্যগুলো যতগুলো প্রজেক্ট আছে সেই প্রজেক্টগুলোকে মূলত অনুমোদন দেয় স্ব ডিপার্টমেন্ট। যেমন তোমার এলাকায় একটা ব্রিজ বানাচ্ছ, সেই ব্রিজের তো আর খরচ হইতে পারে তোর 2 কোটি বা 5 কোটি। এই ব্রিজগুলোকে তোমার লোকাল যে বডিগুলো, ফর এক্সাম্পল ইউনিয়ন পরিষদ বা উপজেলা এরা অনুমোদন দেয়। কথা ক্লিয়ার? প্রজেক্ট বেনিফিটের উপর প্রজেক্ট 3 ধরনের বাংলাদেশে। একটা হচ্ছে এক্স, ওয়াই, জেড। প্রথমটা হচ্ছে সেলফ সাস্টেইনিং, এটা কমার্শিয়াল প্রজেক্ট, যে প্রজেক্টগুলো ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট, যেগুলো রেভিনিউ আর্নিং এর জন্য নেওয়া হয়, এটা প্রাইভেট প্রজেক্ট বলতে পারি। আর এটা হচ্ছে প্রোডাক্টিভ বাট নট রেভিনিউ আর্নিং, অর্থাৎ কিছু প্রজেক্ট আছে তারা নিজের জন্য কোনো রেভিনিউ আর্ন করে না, কিন্তু আরেকজনকে রেভিনিউ আর্ন করতে হেল্প করে। ফর এক্সাম্পল রুটস অ্যান্ড হাইওয়েগুলো, এই রুটস অ্যান্ড হাইওয়ে প্রজেক্টগুলোর উপরে অনেক গাড়ি আসা যাওয়া করে, যেগুলো হয়তো কোনো একটা কোম্পানির গাড়ি, কোনো একটা প্রজেক্টের গাড়ি। ওই গাড়িগুলো চলাফেরার মাধ্যমে তারা কি করতেছে, ইনকাম করতেছে, কিন্তু রুটস অ্যান্ড হাইওয়েতে তোমার থেকে কোনো এটার জন্য ফি নিচ্ছে না। তাই এগুলোকে বলা হয় প্রোডাক্টিভ বাট নট রেভিনিউ আর্নিং প্রজেক্ট। যেটা হচ্ছে সেলফ সেক্টর প্রজেক্ট, এটা হলো ওই তোমার মেডিকেল কলেজ, ইউনিভার্সিটি, যতগুলো এডুকেশনাল, যতগুলো হসপিটাল, যতগুলো সার্ভিস সেক্টর আছে সবগুলোকে বলা হয় সার্ভিস সেক্টর প্রজেক্ট। এরপর ক্রাইটেরিয়া হচ্ছে প্রায়োরিটি। প্রায়োরিটির উপর বেস করে প্রজেক্ট 2 ধরনের, একটা কোর প্রজেক্ট, নন কোর প্রজেক্ট। কোর আর নন কোর। কোর প্রজেক্ট বলতে বোঝায় যে প্রজেক্টগুলো অবশ্যই তোমাকে নিতে হবে, আরগুলো হচ্ছে নন কোর প্রজেক্ট, যেগুলো তুমি নিতেও পারে, না নিতে পারো। বাংলাদেশে বেশি দূরের নিউজ না, বাংলাদেশে যখন রিজার্ভে যখন খুব একটা টালমাটাল অবস্থা, তলানিতে যখন রিজার্ভ চলে আসছে,
তখন স্বয়ং শেখ হাসিনা একটা ঘোষণা দিয়েছিল যে বাংলাদেশে এখন সব প্রজেক্ট বন্ধ। শুনছো এই কথাটা? জি স্যার। তার মানে ওনার কথা দিয়ে বোঝা যাচ্ছে বাংলাদেশে যতগুলো প্রজেক্ট হচ্ছে সবগুলো হচ্ছে নন কোর প্রজেক্ট, অর্থাৎ এগুলো কোনো ইম্পর্টেন্স নেই। এগুলো না হইলেও যে দেশের ক্ষতি হবে এমনটা না, কিন্তু কোর প্রজেক্ট যেগুলো অবশ্যই নিতে হবে। ফর এক্সাম্পল, তুমি এখন ধরো সামরিক ব্যবস্থার জন্য, অর্থাৎ আর্মি বিডিআর যারা আছেন প্রশাসনে, তাদের জন্য একটা হেলিকপ্টার দরকার, তাদের জন্য কামান দরকার, গোলা বারুদ দরকার। এগুলো একটা প্রজেক্ট তোমার নিতে হবে, কোর প্রজেক্ট, অর্থাৎ যেগুলো তোমাকে প্রায়োরিটি বেসিসে করতে হয় আগে। আর নন কোর বলতে যেগুলো তুমি পরে করলেও হয়, না করলেও সমস্যা নেই, নন কোর প্রজেক্ট তাদের ক্লিয়ার। আমার সেকেন্ড লাস্ট টপিক, ডিটারমিনেন্টস অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট পারফরমেন্স ইন বাংলাদেশ। আমি এই টপিকটা পড়াবো না, তো তোমাদেরকে দিব। এটা হচ্ছে এরকম, আমি বুঝিয়ে দিচ্ছি, মন দিয়ে শুনবা, পরীক্ষা আসতেও পারে। ধরো তুমি বাংলাদেশে প্রজেক্ট নিচ্ছ, এখন তুমি বাংলাদেশে প্রজেক্ট নিতে গেলে তুমি কি কি প্রবলেম তুমি ফেস করতে পারো, বা কি কি প্রসপেক্ট সুযোগ সুবিধা তুমি ফেস করতে পারো। এখন তুমি আমাকে বলতে পারছো স্যার আমি সব সময় তো একই প্রবলেম ফেস নাও করতে পারি, বা একই সুযোগ সুবিধা নাও ফেস করতে পারি। হ্যাঁ ঠিক, মানে হলো তুমি যদি প্রজেক্টের নেচার, এক এক প্রজেক্টের এক এক নেচার, আবার এক এক প্রজেক্টের প্রবলেম আরেক প্রজেক্টের সাথে মিলবে না। যেমন তো তোমাকে বললাম তুমি বাংলাদেশে একটা গার্মেন্টস সেক্টরে একটা প্রজেক্ট নিবে, গার্মেন্টস এর জন্য তুমি যে যে ফেসিলিটি পাবা সেটা তুমি আবার অটোমোবাইলস এর জন্য পাবে না। তো তোমাকে বললাম তুমি একটা অটোমোবাইলস এর প্রজেক্ট নিবে, তখন ফর এক্সাম্পল গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য ম্যান পাওয়ার ইজিলি পাওয়া যায়, তোমার জন্য ফেসিলিটি প্রসপেক্ট। অটোমোবাইলস যেগুলো গাড়ি বানানো, অটোমোবাইলসের জন্য ম্যান পাওয়ার তোমার জন্য সাফিসিয়েন্ট না, কারণ স্কিল ম্যান পাওয়ার বাংলাদেশে নাই অটোমোবাইলসের জন্য। তাহলে দুইটার জন্য কি প্রবলেম কি একই হইল? কথা বুঝছো আমার? জি স্যার, একই না, আলাদা আলাদা। এটা অনেক পুরাতন শীট বিদায় এখানে নেগেটিভ ফ্যাক্টর অনেকগুলো ছিল। এই টপিকটা তোমরা নিচ থেকে পড়বা, নিচ থেকে বানায় লিখবা। এটা হচ্ছে ধর তোমাকে আমি কোনো একটা প্রজেক্টের এক্সাম্পল দিব, তুমি একটা কেমিক্যাল ইন্ডাস্ট্রির প্রজেক্ট দিব, তুমি একটা লেদার ইন্ডাস্ট্রির প্রজেক্ট দিব, তুমি একটা ফিশারিজ এর প্রজেক্ট দিবে, তুমি একটা ট্যুরিজমের প্রজেক্ট দিবে, তুমি একটা অটোমোবাইলস এর প্রজেক্ট দিবে, তুমি ফ্রোজেন ফুডের প্রজেক্ট দিবে, তুমি তোমার অর্গানিক ফুডের একটা প্রজেক্ট দিবে। কি কি প্রবলেম তুমি ফেস করতে পারো, কি কি প্রসপেক্টস তুমি ফেস করতে পারো, তা নিয়ে তুমি লিখতে হবে। পারবা তো? ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ। আচ্ছা, তোমরা তারপরও এখানে যেগুলো পয়েন্ট আছে সেই পয়েন্টগুলো পড়ে ফেলতে পারো, কাজে আসবে। আচ্ছা, কিছুক্ষণ আমি বলছিলাম বাংলাদেশে যে প্রজেক্টগুলো আসবে আর কি স্যার, ফোরকাস্টিং পাওয়ার বেশি হলে তো সমস্যা ভাই। দেখো বাংলাদেশে যে প্রজেক্টগুলো হয়ে থাকে, বলছিলাম যে প্রজেক্টগুলোর কারণে প্ল্যানিং কমিশন, পরিকল্পনা মন্ত্রণালয়। তাই প্ল্যানিং কমিশন কি সেটা একটু জেনে নিবা। প্ল্যানিং কমিশনের কাজ কি, ফাংশন কি। এই দেখো বলছিলাম অর্গানাইজেশন স্ট্রাকচার। প্ল্যানিং কমিশনের চেয়ারপারসন হচ্ছে মিনিস্ট্রি, প্রাইম মিনিস্টার ইজ দ্য চেয়ারম্যান অফ দ্য প্ল্যানিং কমিশন। প্রধানমন্ত্রী হচ্ছে এটা চেয়ারম্যান। তাহলে প্ল্যানিং প্ল্যানিং কমিশনের একনেকের কাজ কি? একনেকের কাজ হচ্ছে এখানে একনেকের কাজ আছে। এই একনেকেরও চেয়ারপারসন প্রাইম মিনিস্টার, এবং প্রত্যেকটা মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের অর্থমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী, কৃষি মন্ত্রী, মানে যতগুলো মন্ত্রী আছে সব মন্ত্রী এটার আবার। হ্যাঁ, তারপর একনেকের কাজ কি এখানে দেওয়া আছে ফাংশন। ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, এটারও চেয়ারপারসন প্রাইম মিনিস্টার। মানে বুঝো তো? জি স্যার। বুঝতে কিনা যে গভর্নমেন্ট আসুক না কেন,
যে গভর্নমেন্ট আসুক না কেন, সেই গভর্নমেন্টের যিনি প্রাইম থাকবে প্রধানমন্ত্রী, সেটা এই বডির মেম্বার। কেন বোঝাচ্ছে? দুর্নীতি করার জন্য। সেটা যে গভর্নমেন্ট হোক, বিএনপি, আওয়ামী লীগ, যা হোক না কেন, তারা এই পদটা কেউ ছাড়তে চায় না। বুঝাচ্ছে কিনা? ঠিক। জি স্যার। কাউন্সিলের কাজ কি এরকম দেওয়া আছে, তো সেগুলো একটু পড়ে নিলে হবে। ওকে স্যার। তাহলে তোমাদের সিলেবাস শেষ, জানি না কতটুকু শেষ করতে পারলাম, এটুকুর মধ্যেই পড়লো। বেস্ট অফ লাক। এর মধ্যে যদি শনিবারে কি ক্লাস হবে আপনার? না, ক্লাস হবে না, ক্লাস নিতে পারতেছি না বিধায় তো আমাদেরকে অনলাইনে যেতে হবে কুমিল্লায়। কুমিল্লা থাকবো, শুক্রবারের সন্ধ্যায় কুমিল্লা যাবো, শনিবারে আসবো, তার কারণে নিতে পারতেছি না। তাহলে আজকে লাস্ট ক্লাস আর আজকে আমাদের ফর্মালি লাস্ট ক্লাস। এরপরও যদি কোনো প্রবলেম ফেস করে থাকো, আমি প্রতিদিন অর্থাৎ ছুটি নিলে তো ছুটি নিলাম, এমনি শুক্রবার সহ বৃহস্পতিবারটা ছাড়া শুক্রবার সময় ক্যাম্পাসে থাকি, সশরীরে আমার সামনে চলে আসবো আমার রুমে। হ্যাঁ ইনশাআল্লাহ স্যার। তাহলে বেস্ট অফ লাক, তোমাদেরকে 7th দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। একটু বেশি করে মার্কস দিন স্যার। স্যার ফাইনালে বেশি মার্ক দিয়ে আপনার হাতে সবকিছু। ঠিক আছে, আল্লাহ ভরসা। মিডিয়ার অবস্থা খারাপ স্যার। আসসালামু আলাইকুম। ঠিক আছে, বেস্ট অফ লাক। প্রবলেম ফেস করলে জানাবা। আর যদি কোনো পার্সোনাল প্রবলেম, মানে ধরো তুমি একটা প্রবলেম ম্যাথ করতে গেছো, যদি প্রবলেম ফেস করো, হোয়াটসঅ্যাপে যদি জানাতে চাও, পার্সোনালি মেসেজ দিবে না, কারণ আমি পার্সোনালি মেসেজ দিলে আমি মেসেজগুলো হারাই ফেলি। অনেকের মেসেজ দেয় তো, অনেকগুলো গ্রুপে মেসেজ। তোমাদের যে গ্রুপটা আছে, তোমাদের যে আমার সাথে যে গ্রুপটা আছে, ওই গ্রুপে দিবে, তোমরা সহজে দেখি। ওকে স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার আসসালামু আলাইকুম।